তারপর দালাল গোষ্ঠীর কি অবস্থা? শরীর ভালা? মনটা ভালা? ও, মন ভালো না? দিলে তাকলিফ হইতেছে? অবশ্য দিলে তাকলিফই হওয়ার কথা। 2020 সালে তলবি সাবা আটকাইতে পারলেন না, হয়ে গেল। এরপরে এটারে বাতিল করার লিগা আলাদা প্রতিপক্ষ দাঁড় করে আদালতে আপিল করলেন, সুমুট রুল জারি হইল, তারপরে ওইটা আটকাতে পারলেন না, নতুন বোর্ড হয়ে গেল। এরপরেও কত ক্যারফা কাহিনী, কিচ্ছা কাহিনী করলেন। নতুন বোর্ডের একের পর এক চেয়ারম্যানের উপরে প্রেশার দিয়া, কর্পোরেট প্রেশার দিয়া সরাই দিলেন, তাও হইল না। শেষমেশ এখন সার্ভারও চালু হয়ে গেল, ওটাও আটকাইতে পারলেন না। ডিন ভেরিফিকেশন শুরু হয়ে গেল, হেডও আটকাইতে পারলেন না। ডিন অ্যাক্টিভেশন শুরু হয়ে গেল। এখন শেষমেশ প্রোডাক্টও আয়া পড়লো মাঠে। এখন প্রোডাক্টও সেলমেল শুরু হয়ে গেছে। তো সব মিলাইয়া দিলে খুব তাকলিফই আপনাকে হওয়ার কথা। যাই হোক, আলোচনার শুরুতে দালাল গোষ্ঠীর একটু লড়াই নিলাম আর কি। বুঝেন তো, হ্যাগরে একটু না লড়াইলে মানে আমার পেটের ভাত হজম হয় না, জোশ আসে না, জোশ। তো এখন হ্যাগরে একটু লড়াইয়া একটু জোশ আইছে। এখন তাহলে আসেন আমরা মূল আলোচনায় যাই। আজকের আলোচনার মূল বিষয় হইতেছে মুক্তবাজার অর্থনীতি। মানে আজকে আমরা একটু অর্থনীতি কপসামো, কি বলেন? আচ্ছা, আমাদের মুক্তবাজার অর্থনীতির আলোচনা শুরুতেই আমাদের পল্টন থেকে আমাদের ডেডিকেটেড 4 সেন্টারের পিএইচডি, আমাদের সেন্ট্রাল পিএইচডি ফোরামের দায়িত্বশীল জনাব ইউনুস মিয়া চলে আসছেন, আয়কর আইনজীবী, এবং আমাদের অ্যাডভোকেট, যিনি পাশাপাশি 4 সেন্টারের পিএইচডির পাশাপাশি অ্যাডভোকেট, জনাব ইউনুস মিয়া চলে এসছেন আমাদের সাথে। ধন্যবাদ, আপনাকে স্বাগতম। যাই হোক, আইনজীবী সাহেব চলে আসছেন যেহেতু, তাহলে এখন মুক্তবাজার অর্থনীতির আলোচনা নিয়ে একটু মজার আলোচনাই করি, কি বলেন? যাই হোক, এখন আপনারা কইতে পারেন যে মুক্তবাজার অর্থনীতির সাথে আল্লাহ তালা রফিকুল আমিন ফারাদি বা ম্যাডাম জেল জীবন থেকে মুক্তি দিন। হ্যাঁ ভাই, হ্যাগর মুক্তি তো চাইছেন, ভালো কথা। তো হোসেন সাহেবের নামটা নিলেন না কেন? ওনার নামটা নিতে কি চুলকায়? যারা ভিতরে আছে সবার মুক্তি চান, দু একজনের নাম নেন না কেন ভাইজান? যাই হোক, তো আজকের আলোচনা হইতেছে কি? মুক্তবাজার অর্থনীতি। তো কইতে পারেন যে মুক্তবাজার অর্থনীতির সাথে ডেস্টিনির আবার সম্পর্ক কি? জি ভাই, সম্পর্ক আছে। আলোচনা করি তাহলে বুঝবেন। তো মুক্তবাজার অর্থনীতিটা কি? মানে মুক্তবাজার অর্থনীতিটা, এই জিনিসটা সম্পর্কে আমাদের আসলে প্রথমে এই ব্যাপারে একটা ধারণা নেওয়া দরকার। এটার সংজ্ঞাটা আমাদের জানা দরকার। আমরা সাদামাটাভাবে এটার সংজ্ঞাটা যদি একটু দেখি, মুক্তবাজার অর্থনীতি মানে হইতেছে এমন একটা মার্কেট প্লেস বা এমন একটা বাজার যেখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চাহিদা এবং যোগানের নিরূপণের মাধ্যমে দাম নির্ধারিত হয়। কি ভাই, কঠিন লাগতেছে? আচ্ছা, একটু সহজ করে কই। হ্যাঁ, ধরেন একটা রিয়েল এস্টেট কোম্পানি দেখেন, তার কি লাগে? ইট লাগে না? তাহলে রিয়েল এস্টেট কোম্পানি কি ইটের ভাটার যে ব্যবসায়ী, তার সাথে কি পারস্পরিক একটা নির্ভরশীলতা আছে না? আছে। রিয়েল এস্টেট কোম্পানির রড লাগে না? মানে ওই যে এই রিয়েল এস্টেটের ব্যবসায় তো রড কিনতে হয়। যেমন ধরেন এই যে RSRM বা মানে যেটা রতনপুর স্টিল রিরোলিং মিলস বা BSRM বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস, মানে এই যে এই ফ্যাক্টরি যেগুলো আছে, রড উৎপাদনকারী যে প্রতিষ্ঠান, তাদের সহযোগিতা লাগে না? লাগে। আচ্ছা, আর কি লাগে? বালু লাগে না? সিমেন্ট লাগে না? তাহলে এখন দেখেন, একটা রিয়েল এস্টেট কোম্পানি, সে তার ব্যবসা করতে যায়, তার সাথে কিন্তু অনেকগুলা ব্যবসা রিলেটেড থাকে, একজন আরেকজনের উপরে নির্ভরশীল। যেমন ধরেন রিয়েল এস্টেট ব্যবসায়ী কার উপর নির্ভরশীল? ইটের ভাটার মালিকের উপরে নির্ভরশীল, কারণ ইট লাগে। সিমেন্টের উপরে নির্ভরশীল, সিমেন্ট লাগে। রডের উপরে নির্ভরশীল, রড লাগে। বালুর উপরে নির্ভরশীল, বালু লাগে। এই হলো মুক্তবাজার অর্থনীতি, মানে একজন আরেকজনের সাথে রিলেটেড। এখন যিনি রিয়েল এস্টেট ব্যবসায়ী, আর উনি যদি চিন্তা করে যে আমার তো এত বড় ব্যবসা, রিয়েল এস্টেট ব্যবসা, তা আমি হুদাই ইটের ভাটার লোকের থেকে ইট কিনবো কেন, আমি নিজেই একটা ইটের ভাটা দেই, ওই তখনই কিন্তু কনফ্লিক্ট শুরু হয়। মুক্তবাজার অর্থনীতিতে তখনই কনফ্লিক্ট শুরু হয়। আবার ধরেন যিনি রিয়েল এস্টেট ব্যবসায়ী, উনি যদি চিন্তা করে আমি তো অনেক বড় ব্যবসায়ী, অনেক বিশাল মাপের ব্যবসায়ী, আমি এক কাপ করি,
রডের ফ্যাক্টরি দিয়ে দিই, ওই তখনই কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা সেটা কিন্তু শুরু হয়ে যায়। কারণ শ্রীমঙ্গল থেকে সিলভার এক্সিকিউটিভ জনাব গোপাল কর জয়েন করেছেন, ধন্যবাদ। তো দেখেন, মুক্তবাজার অর্থনীতিতে একজন আরেকজনের উপরে নির্ভরশীল হয়ে ব্যবসা করে। এখানে আপনি যখনই একজন আরেকজনের উপরে নির্ভরশীল না হইয়া নিজে নিজে একলা একলাই সব খাইতে যাবেন, মানে একা একাই নাপতালি করতে যাবেন, তখনই কিন্তু একজনের সাথে আরেকজনের শত্রুতা এবং ব্যবসায়িক দ্বন্দ্ব তৈরি হবে, এবং মুক্তবাজার অর্থনীতির এই যুগে আপনি এটা করতে পারবেন না। এবার বুঝতে পারছেন মুক্তবাজার অর্থনীতি কি? মানে আপনি যে কোনো একটা ব্যবসা যখন করবেন, এই ব্যবসার সাথে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আরও অনেকগুলো ব্যবসা থাকবে, যেই ব্যবসায়ী মহল আপনার সাথে ব্যবসার একটা স্বার্থে তাদের সম্পৃক্ততা থাকবে। এই কারণে এই মার্কেট প্লেসে একজন আরেকজনের উপরে নির্ভরশীল বিধায় উভয়ের স্বার্থ সংরক্ষণে একজোট হয়ে কাজ করে। এটাই হলো মুক্তবাজার অর্থনীতি। আমি একটা উদাহরণ দিই, যেমন দেখেন বসুন্ধরা গ্রুপ, তাদের যেই ক্যাপাসিটি বা যেই ক্যালিবার, তারা চাইলে কি যে কোনো মুহূর্তে একটা ব্যাংক করতে পারে না? পারে। দুবাই থেকে জনাব ইব্রাহিম আমিনী যোগ দিয়েছেন, ধন্যবাদ। তো যেটা বলতেছিলাম, দেখেন বসুন্ধরা গ্রুপ তারা চাইলেই একটা ব্যাংক করতে পারে না? পারে। আমার জানা মতে বসুন্ধরা গ্রুপের নিজস্ব কোনো ব্যাংক নাই। তাহলে এখন দেখেন কেন নাই? বসুন্ধরা তো চাইলেই এটা করতে পারে, কেন নাই? কারণ দেখেন বসুন্ধরার যে পরিমাণ ট্রানজ্যাকশন হয়, সেই ট্রানজ্যাকশনগুলো বাংলাদেশের বিভিন্ন বড় বড় ব্যাংকের সাথে তাদের অ্যাকাউন্ট আছে, এবং বিভিন্ন ব্যাংকে তাদের এই ট্রানজ্যাকশনটা হয়। বিধায় বসুন্ধরার ব্যবসার সাথে বাংলাদেশের এই সমস্ত ব্যাংকগুলোর একটা স্বার্থ আছে। কিন্তু এখন যদি আলাদা আপনি চিন্তা করেন, বসুন্ধরা যদি চিন্তা করে যে আমি একটা আলাদা ব্যাংক করে ফেলামো, তাইলে বাংলাদেশের যত ব্যাংক আছে তাদের প্রত্যেকের ট্রানজ্যাকশন কিন্তু চলে যাবে সেই বসুন্ধরার ব্যাংকে। তখন বাংলাদেশের এই সমস্ত ব্যাংক, এই ব্যাংক যেগুলো আছে, তারা কি আর বসুন্ধরার ব্যবসার প্রতি আগ্রহী থাকবে? থাকবে না। এই কারণে এক জিনিস সব কিছু নিজে খাইতে নাই। এবার আসেন, আমি প্রাণ আরএফএলের আরেকটা উদাহরণ দিই। টেস্টি ট্রিটের নাম শুনছেন না? এটা যে প্রাণ আরএফএলের কয়জন জানেন? অনেকে হয়তো বা এখন জানতেছেন। অথবা এই যে ধরেন মিঠাই একটা ব্র্যান্ড আছে না, এই মিঠাই যে প্রাণ আরএফএল গ্রুপের, এটা জানেন? জানেন না? তাহলে এখন দেখেন প্রশ্ন আসতে পারে, প্রাণ আরএফএল তাদের নিজেদের ব্র্যান্ডে এই প্রোডাকশনে গেল না কেন? ওই যে মুক্তবাজার অর্থনীতি। কারণ আমি চামের উপরে সব একা খাইতেছি, এটা তো পাবলিককে বুঝতে দেওয়া যাবে না। বুঝতে দিলেই তো আমি ধরা খামো, পাবলিক খেপে যাব। হাদিস মিয়া মিরপুর এবং সাভার থেকে, ও আচ্ছা, আপনি কি ডাবল জায়গা থেকে আছেন নাকি? যাই হোক, আমাদের অত্যন্ত ডেডিকেটেড একজন পিপল জনাব হাদিস মিয়া, 1912 সালের পর থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানের এমন কোনো কার্যক্রমের সাথে নাই যেটাতে উনি সম্পৃক্ত ছিলেন না। শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে ডেসপারেটলি প্রতিষ্ঠানকে সহযোগিতা করে গেছেন। জনাব হাদিস মিয়া, আপনাকে স্বাগতম। এনিওয়ে, তো আমি যে জিনিসটা বলছিলাম, প্রাণ আরএফএল তারা নিজেদের নামে তাদের প্রোডাক্টটা বাইরে না কইরা এই যে টেস্টি ট্রিট নাম দিল কেন, মিঠাই নাম দিল কেন? কারণ প্রাণ আরএফএল ম্যাস পিপলরে এটা বুঝাইতে দিতে চায় না যে এই ব্যবসাটা হচ্ছে আমের উপরে হেরাই করতেছে। বুঝতে পারছেন? রাজবাড়ী পাংশা থেকে জনাব হাফিজুর রহমান সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। মনিরুল ইসলাম মনির চাঁপাইনবাবগঞ্জ থেকে, ধন্যবাদ। তো এই যে প্রাণ আরএফএল, তারা চাইলেই তো নিজেদের নামে এই প্রোগ্রামটা করতে পারতো, এই প্রজেক্টটা করতে পারতো, কিন্তু করে নাই কেন? কারণ ওই যে আপনি এমনভাবে ব্যবসা করবেন যাতে সব যে আপনি করতেছেন এটা কারো বুঝতে দেওয়া যাবে না, আর না করাটাই উত্তম। তাই প্রাণ আরএফএলও দেখেন, তারাও কিন্তু এই নতুন দুইটা প্রোডাক্ট যখন শুরু করছে, এই নতুন দুইটা প্রোডাক্টের ক্ষেত্রে নিজেদের নামে ব্র্যান্ডিং না করে অন্য নামে ব্র্যান্ডিং করছে। বিপরীতে দেখেন আমগো কি হয়েছিল, ডেস্টিনির ক্ষেত্রে কী হয়েছিল? ধরেন আমরা একটা একটা করে সিস্টার কনসার্ন, নাম সর্বস্ব প্রতিষ্ঠান ডেভেলপ করছি, আর একটা একটা করে প্রতিদ্বন্দ্বী বাড়াইছি। কি মানে আমার কথা একটু অবাক লাগতেছে? যে আপনাদের অবাক লাগতেছে যে এটা কেমনে সম্ভব? আসেন এটা আলোচনা করি, আলোচনা করলেই বুঝবেন। যেমন ধরেন কক্সবাজারে আমাদের যে হোটেলটা, ধরেন কক্সবাজারের এই জায়গাটা কার? ডেস্টিনির। আচ্ছা, এই জায়গার ডেভেলপমেন্টের দায়িত্ব কারে দিছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাজবাড়ির পাংশার এক সময় থাকতেন জনাব হাফিজুর রহমান, উনি লিখেছেন এখন আমি মিরপুর 12তে থাকি। ও আচ্ছা, জি ধন্যবাদ।
আপনি পাংশাতে ছিলেন সম্ভবত, এখন ঢাকায় চলে আসছেন আর কি। এনিওয়ে, আমি যে জিনিসটা বলছিলাম, কক্সবাজারের যে হোটেলটা আমাদের, এই জায়গাটা, এটাও কার? আমাদের। আবার এটা ডেভেলপমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে কারে? ডেস্টিনি ডেভেলপার্সরে। তার মানে দেখেন, ডেস্টিনি ডেভেলপার্সের দায়িত্ব দেওয়া হয়েছে এটা, আবার জায়গাও ডেস্টিনির, সব কিছুই ডেস্টিনির। তাহলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের বাকি রিয়েল এস্টেট কোম্পানিগুলো এই প্রজেক্টের ক্ষেত্রে তাদের কোনো স্বার্থ নাই, বিধায় তারা এই প্রজেক্টের ক্ষেত্রে তাদের কোনো ইন্টারেস্টও থাকবে না, এবং এই প্রজেক্টের পক্ষে তো তারা কথা বলবে না, এটাই স্বাভাবিক। একটু চিন্তা করে দেখেন, ধরেন আমাদের কক্সবাজারের এই হোটেলের ডেভেলপমেন্টে বা ডেভেলপার্সের যে দায়িত্বটা ধরেন বসুন্ধরা গ্রুপে দেওয়া হইলো, সে ফর এক্সাম্পল, তাহলে কি, ওই যে মুক্তবাজার অর্থনীতি, ধরেন বসুন্ধরা গ্রুপে যদি দেওয়া হইতো তাহলে কি হইতো? ধরেন 12 সালে লেখালেখির পরে ডেস্টিনি বন্ধ হয়ে গেল। ধরেন মেহেরপুর থেকে জুবাইদ আহমেদ শাম্মী, কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। চাঁপাইনবাবগঞ্জ থেকে মনিরুল ইসলাম মনির, জি আপনাকেও ধন্যবাদ। তো দেখেন, বসুন্ধরা গ্রুপের কাছে যদি এই কক্সবাজারের হোটেলের দায়িত্বটা দেয়া হইতো, বসুন্ধরার ডেভেলপমেন্টের, মানে বসুন্ধরার কাছে যদি এটা দায়িত্ব দিয়ে বলা হতো যে ডেভেলপ করে দেন, তাহলে ধরেন 12 সালে ধরেন লেখালেখি বা ঝামেলা শুরু হওয়ার পরে ধরেন আমাদের ডেস্টিনি বন্ধ হয়ে গেল। তো এখন ডেস্টিনি বন্ধ হয়ে গেলেও বসুন্ধরা তো আর বন্ধ হইতো না, হইতো? হইতো না। তাহলে বসুন্ধরা তাদের স্বার্থেই কিন্তু এই প্রজেক্ট দাঁড় করাই ফেলতো। এতদিনে হয়তো বা আমাদের কক্সবাজারের হোটেলের ডেভেলপমেন্টের কাজ পুরো কমপ্লিট হয়ে যেত। কিন্তু আমরা জায়গাও আমাদের, আবার কাজও দিছি ডেস্টিনি ডেভেলপার্সরে, যার কারণে ডেস্টিনি বন্ধ, অত সব বন্ধ হয়ে গেছে। আবার আরেকটা উদাহরণ দিই, ধরেন আমাদের যে বরিশালের চানমারিতে আমাদের যেই ডিআইবিসি টাওয়ারটা, অথবা ধরেন খুলনায় আমাদের ধরেন যে ডিআইবিসি টাওয়ারটা আছে, এইগুলোর ডেভেলপমেন্টের যে দায়িত্ব, খেয়াল করে দেখেন তো, এগুলোর ডেভেলপমেন্টও কার? ডেস্টিনির। জায়গাও কার? ডেস্টিনির। তাহলে খেয়াল করে দেখেন, ধরেন ডিআইবিসি টাওয়ার খুলনা বা ডিআইসি বরিশাল, ধরেন এটা যদি অন্য কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হইতো, ধরেন দেওয়া হইলো রূপায়ণরে দেওয়া হইতো, সে ফর এক্সাম্পল, তাহলে দেখেন ডেস্টিনি বন্ধ। 12 সালে ধরেন লেখালেখি শুরু হয়ে গেলো, ডেস্টিনি বন্ধ হয়ে গেল, রূপায়ণ তো আর বন্ধ হইতো না। তাহলে তারা তাদের স্বার্থেই কিন্তু এই প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট করতো, এবং ডেস্টিনি বন্ধ কিন্তু এতদিনে দেখা যেত হয়তো বা আমাদের খুলনা ডিআইবিসি বরিশাল ডিআইবিসি হয়তো বা দাঁড়াই যেত। তাহলে এখন আপনি বুঝতে পারছেন যে মুক্তবাজার অর্থনীতিটা কি? এখানে একজনের সাথে আরেকজনের ইন্টারেস্ট থাকতে হবে, মাস্ট। কিন্তু আপনি যখন একা সমস্ত কিছু শুরু করে দিবেন, একাই সব খাইতে যাবেন, ওই তখনই আপনার কিন্তু 12টা বেজে যাবে। মইনুল ইসলাম লিখেছেন, কথাগুলো ভালো লাগে, জি ধন্যবাদ, ধন্যবাদ। তাহলে এখন দেখেন, কক্সবাজারের হোটেলটা, আমাদের ডিআইবিসি টাওয়ার খুলনা, ডিআইবিসি বরিশাল, এই 3টা প্রজেক্টই দেখেন অর্ধেক হওয়ার পরে মুখ থুবড়ে পড়ে আছে। কেন? কারণ প্রজেক্ট ডেভেলপমেন্টের দায়িত্ব ছিল ডেস্টিনি, প্রজেক্টের জায়গাও ছিল ডেস্টিনি, সবই ছিল ডেস্টিনি। রাজশাহীর বর্ণালী সিনেমা হল নিয়ে অনেক কথা উঠতেছে, যারা ডিস্ট্রিবিউটর না তারাই, বাদ দেন, এগুলো নিয়ে টেনশনের কিছু নাই, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তাহলে এখন দেখেন আমাদের কক্সবাজারের হোটেল, ডিআইবিসি বরিশাল, ডিআইবিসি খুলনা, এই প্রজেক্ট 3টা ডেস্টিনির ক্রাইসিস শুরু হওয়ার পরপরই কিন্তু ডেভেলপমেন্টের কাজ বন্ধ হয়ে গেল। কেন? কারণ ডেভেলপমেন্টের কাজেও ছিল ডেস্টিনি, সম্পদও ছিল ডেস্টিনির। কিন্তু এই জিনিসটা যদি ডেভেলপমেন্টের কাজটা ডেস্টিনিকে না দিয়া, মানে ধরেন জায়গা ডেস্টিনির, কিন্তু ডেভেলপমেন্টের কাজ যদি অন্য কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হইতো, ডেভেলপার্সকে, তাহলে আজকে এই ক্রাইসিসে ডেস্টিনি বন্ধ হইলেও আমাদের প্রজেক্টগুলো কিন্তু ঠিকই দাঁড়াই যেত। মুক্তবাজার অর্থনীতির যুগে আইসা আপনি ওই যে খিলাফত স্টাইলে ব্যবসা করতে চাইলে তো হবে না। মানে ওই যে আপনি যখন ডেস্টিনি, আপনি আপনার ব্যবসার সাথে আরও 8-10টা ব্যবসার সাথে, তো যাই হোক, যেই কথাটা আমি বলতেছিলাম, আমাদের এই মানে এই মুক্তবাজার অর্থনীতির এই যুগে আইসা আমরা যদি এই জিনিসটা অ্যাডজাস্ট করতে না পারি, তাহলে আমাদের একই দশাই বারবার হবে। তো আমি অত্যন্ত আনন্দিত এই জন্য যে আমাদের বর্তমান ম্যানেজমেন্ট, বা স্পেসিফিকভাবে আরও বিশেষ করে যদি আমি সুনির্দিষ্টভাবে বলি, আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, উনি কিন্তু এই ভুল আর করছেন না। তো বুঝলাম কেমনে? কারণ আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের প্রোডাক্ট লিস্টে ধীরে 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 এমন কিছু প্রোডাক্ট আসতে যাচ্ছে যেগুলো বাংলাদেশের প্রথম সারির বড় বড় গ্রুপ অফ কোম্পানি, যেমন আপনারা হয়তোবা সামনে বসুন্ধরা বলেন, যমুনা গ্রুপ বলেন, আকিস গ্রুপ বলেন, স্কোয়ার গ্রুপ বলেন, অনেক অনেক প্রতিষ্ঠান আছে যাদের প্রোডাক্ট হয়তোবা আমাদের প্রোডাক্ট লিস্টে চলে আসতে পারে। তাহলে এখন দেখেন, এই যে বিশাল একটা মার্কেট প্লেস, এই বিশাল মার্কেট প্লেস যদি ডেস্টিনির প্রোডাক্ট বেচা শুরু করে, পাশাপাশি বসুন্ধরার, বুঝতে পারতেছেন
মানে আপনি বাংলাদেশের বড় বড় 10, 15, 20টা প্রতিষ্ঠান গ্রুপ অফ কোম্পানির পণ্য যখন বেচা শুরু করবেন, তখন এই সমস্ত প্রতিষ্ঠান আপনার পক্ষে চলে আসবে। কেন? নেটওয়ার্ক মামা সিকনে একটু ডিস্টার্ব করতেছে আর কি, এই জন্য একটু শান্টিং দিয়ে দিলাম আর কি। যাই হোক, তো আমাদের বর্তমান ম্যানেজমেন্ট কিন্তু এই মিস্টেকটা আর করতেছে না, যার প্রমাণ বাংলাদেশের বড় বড় গ্রুপ অফ কোম্পানির সাথে একটা ব্যবসায়িক ইন্টারেস্টে চলে যাচ্ছে আমাদের গ্রুপ। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস। যেই জিনিসটা আমাদের আগামীর ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল এবং আরও সাস্টেইনেবল করার জন্য খুবই ইফেক্টিভ হবে বলে আমি মনে করি। সে ফর এক্সাম্পল ধরেন আমাদের যে আনন্দ ছন্দ সিনেমা হল, অথবা ধরেন আমাদের কল্যাণপুরের যে জায়গাটা, এটা ধরেন ডেস্টিনি ডেভেলপার্স যদি ডেভেলপ করে, তাহলে এখানে ডেস্টিনির স্বার্থের বাইরে অন্য কারো স্বার্থ আছে? নাই। কিন্তু ধরেন আমাদের আনন্দচন্দ্র সিনেমা হলটা, অথবা ধরেন আমাদের ওই যে ধরেন কল্যাণপুরের যে জায়গাটা, ধরেন এটা ডেভেলপমেন্টের দায়িত্ব যদি রূপায়ণকে দেওয়া হয়, সে ফর এক্সাম্পল, তাহলে ধরেন এখানে রূপায়ণের একটা স্বার্থ জড়িত হয়ে গেলে, তাহলে ভবিষ্যতে রূপায়ণ কিন্তু আমাদের পাশে দাঁড়াবে। ইভেন আমাদের ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে প্রয়োজনে রূপান্তর পত্রিকায়, দেশ রূপান্তর পত্রিকা, তাদের যেই পত্রিকা প্রয়োজনে দেখা যাবে যে তাদের পত্রিকায় তারা আমাদের পক্ষে কথা বলা শুরু করবে। কারণ কি? ওই যে মিউচুয়াল ইন্টারেস্ট। পুরানা পল্টন থেকে জনাব আলমাসউদ্দিন চলে আসছেন, থ্যাংক ইউ। এই মুক্তবাজার অর্থনীতির আলোচনা এতক্ষণ করলাম একটাই কারণে, যে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে বর্তমান প্রেক্ষাপটে মুক্তবাজার অর্থনীতির ব্যবসা বা মুক্তবাজার অর্থনীতির রুলস হইল, এবং ইন্টারনেটে মাঝে মাঝে একটু ডিস্টার্ব দিতেছে, মজা করতেছে আর কি ইন্টারনেট আমগুলোকে। যাই হোক, আমরা ইন্টারনেটের 12টা বাজাই দিয়ে আমরা এর ভিতর দিয়ে আমরা কাজ চালাই যাই। তাইলে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমি আরও কয়েকটা বিষয় যদি একটু আপনাদের সাথে আলোচনা করি, যে আমাদের প্রোডাক্ট লিস্টে এই যে এত এত কোম্পানির প্রোডাক্ট আসতেছে, এটা নিয়ে দেখলাম অনেকের চুলকাইতেছে। কিছু বেকুব দেখলাম বলতেছে যে যমুনা গ্রুপ আমগো বিরুদ্ধে লেখছিল, অতএব যমুনার প্রোডাক্ট আমরা কেন নেব। আবার কিছু বেকুব কইতেছে যে বসুন্ধরার পণ্য আমরা কেন নিব, আকিজের পণ্য আমরা কেন নিব, এরা আমগো বিরুদ্ধে 12 সালে অনেক লেখালেখি করছে, আমরা এগো পণ্য কেন নিব। এই বেকুবগুলো দেখেন কত বড় বেকুব। এই যে কর্পোরেট ওয়ার্ল্ডে কোনো পার্মানেন্ট শত্রু নাই, আবার কোনো পার্মানেন্ট বন্ধুও নাই। আজকে যে শত্রু কালকে সে বন্ধু, আজকে যে বন্ধু কালকে সে শত্রু, এটাই হলো কর্পোরেট জগতের নিয়ম। আমি শুধু কর্পোরেট জগৎ না, সামগ্রিক প্রেক্ষাপটে পুরো পৃথিবীর নিয়মে এটা। আপনি দেখেন হিরোশিমা আর নাগাসাকিতে 2টা বোম ফালাইয়া, লিটল বয় আর ফ্যাটম্যান 2 বোম ফালাইয়া হিরোশিমা নাগাসাকি 2 শহরে একদম তামা তামা করে দিছিল না আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। অথচ দেখেন সেই আমেরিকার সাথে এখন জাপানের কি পিতলা খাতির কোয়াড করছে না হেরা, যে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া মিলা যে কোয়াড করছে, তা আমেরিকার সাথে এত পিতলা খাতির জাপানের। অথচ দেখেন 2025 সালে আইসা তারা 1945 সালে সেই ইতিহাস কিন্তু ভুলে গেছে। ওই 1945 সালে নাগাসাকিতে বোম মারছিল, তারপরে হিরোশিমায় বোম মারছিল, লাখ লাখ মানুষ মারছিল। এইটা নিয়ে বৈশা না থেকে আমেরিকার সাথে কিন্তু মিউচুয়াল ইন্টারেস্টে চলে গেছে জাপান। তো জাপানের লস হয়েছে। আর এটা আসলে কি, ওই যে এই কোন বেকুবগুলা এই কথাগুলো বলতেছে যে 12 সালে আমাদের পক্ষে এরা ছিল না, এদের পণ্য আমরা কেন বেচুম, বসুন্ধরা, যমুনা এদের পণ্য আমরা বেচবো না, এই যে ডেস্টিনির এই প্রোডাক্ট লিস্টে এগুলো কেন আসবে, এইগুলো নিয়ে সমালোচনা করতেছে কোন বেকুবগুলা জানেন? ওই যে যাদের মাথায় ঘিলু নাই, ওই আওয়ামী লীগের মতো আর কি। ওই যে ওই 1971 সালে পাকিস্তান আমগুলোকে কি করছিল, এই চিন্তা নিয়ে বয়ে থেকে পাকিস্তানের লগে আর কোনো খাতির করতে চায় না। মানে 1945 সালে আমেরিকা জাপানের সাথে যা করছে, পাকিস্তান 71 সালে তো এত করে নাই। তাহলে আমেরিকা আর জাপান যদি মিলা যেতে পারে, তাহলে পাকিস্তান বাংলাদেশ মিলাটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু ওই যে মাথার ভিতরে হলো পেঁচাইল্লা বুদ্ধি আমেরিকার, আওয়ামী লীগের। তো এখানে যে ডেস্টিনির যে বেকুবগুলো যেগুলো বলতেছে যে ওই বসুন্ধরার সাথে, যমুনার সাথে, অমুনার সাথে, তমুনার সাথে আমরা কোনো কিছুর সাথে আমরা কি এদের পণ্য আমরা বেচবো না, কারণ 12 সালে এরা আমাদের পক্ষে ছিল না, এগুলো হলো বেকুবি কথাবার্তা। তো এইসব বেকুবি কথাবার্তা থেকে বের হয়ে আইসা আমাদের কাজ করতে হবে। আমাদের মাথায় রাখতে হবে এটা, যে কর্পোরেট ওয়ার্ল্ডে মানে কোনো পার্মানেন্ট এনিমিও নাই, কোনো পার্মানেন্ট ফ্রেন্ডও নাই।
পরিস্থিতির সাপেক্ষে যিনি আজকে আপনার বন্ধু কালকে উনি আপনার শত্রু, আবার যিনি আজকে আপনার শত্রু কালকে উনি আপনার বন্ধু। দ্যাটস ভেরি সিম্পল। আচ্ছা, এবার আসি আরেকটা বিষয়ে। মানে ধরেন শৈশবের একটু আলোচনা করবো আর কি এখন। হ্যাঁ, শৈশবগত প্রোগ্রামে শিল্প বিপ্লব নিয়ে হেভি বয়ান দিছে। হ্যাঁ, শিল্প বিপ্লবের উপরে মোটামুটি লেকচার দিছে। হ্যাঁ, লেকচার দিয়ে একটু কথা কমু আর কি। যাই হোক, মানে এখন যে আলোচনাটা করব, যে বিনা ইনভেস্টে আপনি যদি প্রোডাক্ট পান আর সেটা বেচা যদি আপনি 2 টাকা ইনকাম করার সুযোগ পান, তাইলে আপনি হুদাই প্রোডাকশনে যে খরচ করবেন কেন? মানে উৎপাদনের পিছনে খরচ করার দরকার আছে আপনার? এবার আসি আমাকে শৈশবের কথায়। শৈশব শিল্প বিপ্লবের মেলা লেকচার দিছিল গত লাইভে। কইছিল যে শিল্প বিপ্লব মানে হইতেছে কি, যে অনেক অনেক কোম্পানি অনেক অনেক উৎপাদন শুরু করছিল, কিন্তু এটা বেচার লোক নাই, কাস্টমার নাই। এই কারণে তখন এই শিল্প বিপ্লবের এই ধারণা থেকে মার্কেটিং কোম্পানির জন্ম। বলছিল না গত লাইভে শৈশবে? আবার হেই কয় যে উৎপাদনে যাওয়া দরকার। মানে এত এত উৎপাদন যদি বৃদ্ধি পায় এবং উৎপাদনের যদি অভাব না থাকে, তাহলে তো নতুন করে উৎপাদনে যাওয়ার দরকার নাই। সিম্পলি উৎপাদনের যেহেতু লোক আছে, কারখানা কেমনে বয়াইব? কারখানা, ফ্যাক্টরি, এস্টাবলিশমেন্টের খরচ হলো হের। পণ্য উৎপাদন করবো কেমনে? সেই টেনশনও হের। প্রোডাক্ট বানানোর খরচও হের। খালি আমরা বেচা দিমু। মানে বিনা ইনভেস্টে হাজার হাজার কোম্পানির উৎপাদিত পণ্য বিক্রি করে আমরা যদি কমিশন অর্জন করতে পারি, তাইলে হুদাই উৎপাদনে যায় লোড নেওয়ার আর অতিরিক্ত খরচে যাওয়ার কি দরকার? এটাই তো শিল্প বিপ্লবের মূল থিম। সে হিসাবে আবার উল্টা নয় যায় বুঝায় আর কি, বেকুব। তাইলে এখন প্রশ্ন হইল, আমরা কি তাইলে নিজস্ব উৎপাদনে যাব না? ডেস্টিনি কি তাইলে নিজস্ব উৎপাদনে যাওয়া উচিত না? অবশ্যই যাওয়া উচিত। এটা কখন? যেমন ধরেন, কখনোই একটা বিজনেসের 100% প্রফিট খাওয়া যাবে না। বড় জোর 20 থেকে 30% প্রফিট সম্পূর্ণ নিজের আওতায় রাখতে হবে, আর 70% বা 80% প্রফিট অন্যান্য বিজনেসের জন্য ছেড়ে দিতে হবে। যেমন আমার ব্যক্তিগত আইডিয়া হলো এটা, যে ডেস্টিনির বিষয়গুলো এরকম হওয়া উচিত, যে ডেস্টিনির হয়তো বা স্পেসিফিক কিছু নিজস্ব উৎপাদিত পণ্য থাকবে, যেগুলো টোটাল প্রোডাক্ট লাইনের 20 থেকে 30% হবে। তার মানে 20 থেকে 30% ব্যবসা ডেস্টিনি একচেটিয়া করবে, আর বাকি 70% ছেড়ে দিতে হবে অন্যান্য বিজনেস অর্গানাইজেশনের জন্য। এটাই মুক্তবাজার অর্থনীতি। ওই আগের মতো সব আপনার বেছেনও আপনি পুরা শতভাগ প্রোডাক্ট আপনি শতভাগ লাভও করেন আপনি, তাহলে আপনার পক্ষে কোনো ব্যবসায়ী মহল তো দাঁড়াবে না। যেমন আমাজনের উৎপাদিত পণ্য কয়টা? পরের বিশ্বাস লিখেছেন ডলা কি হবে ভাই? ভাই এগোরার ডলা কি দিব? হেরা তো আছে দৌড়ের উপরে। এগোরার ডলা কি দিব? আমরা তো ব্যবসা লইয়া ব্যস্ত আছি, মাঝে মধ্যে চামে চিকনে 2-1টা দিব আর কি। যাই হোক, তো দেখেন অ্যামাজনের নিজস্ব উৎপাদিত পণ্য কয়টা ভাই? এই যে হাজার হাজার পণ্য অ্যামাজন যে বেচতেছে, নিজস্ব উৎপাদিত পণ্য কয়টা? আবার আপনি যে আলিবাবার কথা চিন্তা করেন, আলিবাবার নিজস্ব উৎপাদিত পণ্য কয়টা? নিজস্ব প্রোডাকশনে উৎপাদিত পণ্য কয়টা? অথবা ধরেন এই যে নাইকির নিজস্ব উৎপাদিত পণ্য কয়টা? নাইকির নিজস্ব কোনো উৎপাদিত পণ্যই নাই মিয়া, খোঁজ নিয়ে দেখেন। মানে নাইকি এমন একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করছে, নাইকি বর্তমান ব্র্যান্ড ভ্যালু হলো $32 বিলিয়ন। মানে নাইকি এমন একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করছে, হাজার হাজার জুতার প্রতিষ্ঠান বা জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা জুতা মুতা বানাইয়া ডিজাইন কইরা আইয়া নাইকির কাছে জমা দেয়, দিয়া কয় যে আমাকে প্রোডাক্টটা আপনার লিস্টে ঢুকান। মানে আপনার লিস্টে নাইকির লোগোটা লাগাইয়া আপনার প্রোডাক্ট লিস্টে ঢুকান। এবার নাইকি এতটাই ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করছে, তাদের এখন জুতা বানানো লাগে না। তারা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে বসে রয়েছে। এবার মানুষের জুতা টুতা বানায় আইসা হারে দেয়, দিয়া কয় ভাই আমার জুতাটা দেখেন আপনার প্রোডাক্ট লিস্টে ঢুকানো যায় কিনা। এবার নাইকি যাচাই বাছাই করে, যেটা পছন্দ হয় সেটা ঢুকায় বেচা দেয়, যেটা পছন্দ হয় না রিজেক্ট করে দেয়। তাহলে দেখেন নাইকি এমন একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করছে যে তার এখন আর উৎপাদনের পিছনে খরচই নাই বলতে গেলে। তাইলে মুক্তবাজার অর্থনীতির এই যুগে আইসা আপনি নিজেই ধরেন 100% উৎপাদন করবেন, নিজেই ঝুঁকি নেবেন, আবার নিজেই আপনি ধরেন পণ্য বেচলে লাভ, না বেচলে লস, এই ঝুঁকিতে যাওয়ার কি দরকার? একটা উদাহরণ দেই আপনাদের বোঝার সুবিধার্থে। ধরেন চিত্রনায়ক সাকিব খান আছে না? আচ্ছা, ধরেন সাকিব খানের কি এই টেনশন আছে ছবি বানানোর টাকা কে দিব? নাই, সাকিব খানের এই টেনশন নাই। ছবি কেমনে বানাইবো, ছবির টাকা করতে গাইবো, এই টেনশন কার? প্রডিউসারের। যে প্রযোজক হের টাকা ম্যানেজ করবো, টেনশন প্রডিউসারের। আবার ছবি হইলে পরে এই ছবিটা কে দেখবো, এই টেনশন কি সাকিব খানের? দর্শক
টিকেটের টাকা কই থেকে ম্যানেজ করবো এই টেনশন সাকিব খানের না, এই টেনশন দর্শকের। তাহলে দেখেন ছবি বানাইতে যে টাকা লাগতেছে সেই টাকা দেয় কাটা? প্রডিউসার। আবার ছবি দেখার যে টাকা লাগে এই টাকাটা দিতেছে কাটা? দর্শক। সাকিবের কোনো ইনভেস্ট আছে? নাই। সাকিবের ইনভেস্ট হলো তার ব্র্যান্ড ভ্যালু। সাকিব খানের এই ব্র্যান্ড ভ্যালু দিয়া সে একটা ছবি থেকে 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি 20 কোটি কামাই নিতেছে। তাহলে এখন দেখেন, হ্যাঁ তবে মাঝে মধ্যে যদি একটা ছবিতে সাকিব খান যে এখন প্রযোজনা করতেছে না তাও না, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি মেইন স্ট্রিম না, মাঝে মধ্যে করে আর কি। মূল বিষয় হলো সাকিব খান তার ব্র্যান্ড ভ্যালুটা এমনভাবে ক্রিয়েট করে রাখছে যে 10-20 কোটি টাকা বাজেট নিয়ে অনেক প্রযোজক আইসা তারে ছবিতে নিতেছে যে ভাই আপনি আমার ছবির নায়ক হন, টাকা আমি দিতেছি। কারণ কি, ওই যে সাকিব খানের ব্র্যান্ড ভ্যালু আছে। আবার দর্শকও টাকা দিয়ে টিকিট কেটে ছবি দেখতেছে, কারণ সাকিবের ব্র্যান্ড ভ্যালু আছে। তাহলে দেখেন এখানে সাকিবের বিনা ইনভেস্টে হ্যাঁ এক একটা ছবি করতেছে আর পয়সা 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 গুনতেছে। মাঝে মধ্যে চামে চিকনে নিজেও প্রযোজনা প্রতিষ্ঠান নিজেও দু একটা টুকটাক করতেছে আর কি, কিন্তু এটা তো মূল খেলা না। মূল খেলা হইলো কি, তার ব্র্যান্ড ভ্যালু। তো এখানে আমাদের এই আধুনিক প্রযুক্তি, এই আধুনিক যুগে আইসা, এই 2025 সালে আইসা ওই যে 74 সালের সিস্টেম ফলো কইরা চামে চিকনে ব্যবসা করলে ভাই হবে না ভাই। এটা 2025 সাল, আপনাকে আইডিয়া বুঝে আগাইতে হবে। মানে কখনোই শতভাগ মার্কেটের ওই যে আপনি শতভাগ রস খাইতে গেলে হবে না। আপনি টোটাল বিজনেসের 25% বড় জোর বা 30% বড় জোর আপনি পুরা 100 মানে পুরা রস খান, আর বাকি 70% ব্যবসা সবাই রেতে ভাগাভাগি কইরা খাইতে হইব ভাই। এটাই হলো মুক্তবাজার অর্থনীতি। আচ্ছা, তো অনেক তো অর্থনীতি কপসাইলাম, এইবার আসেন অন্য আলোচনায় যাই। অন্য আলোচনা এখন আলোচনা করবো হলো মার্কেটিং প্ল্যানটা নিয়ে। দেখেন ভাই, মার্কেটিং প্ল্যানটা এত বিস্তারিত বোঝার কিছু নাই। মানে ডেস্টিনিতে আমি আগেই কইছি যে অনেকে সিলভার হয়ে গেছিলেন, লেভেল সাইকেল করে সিলভার গোল্ড ইভেন প্লাটিনামও অনেকে হয়ে গেছিলেন। পিএইচডি হওয়ার পরে বুঝছেন যে 13 সপ্তাহে 8 সাইকেল না কইরা পিএইচডি কমিশন পাওয়া যায় না। এটা অনেকে বুঝছেন অনেক পরে। তার মানে পুরো মার্কেটিং প্ল্যান বুঝা ব্যবসা করা লাগে না, বেসিক ফান্ডামেন্টাল যেই জিনিসগুলো সেগুলো বুঝলেই হয়। তো আসেন আজকে আমাদের নতুন মার্কেটিং প্ল্যানের ফান্ডামেন্টাল কিছু বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি। আমি যতটুক বুঝছি আর কি, আমি যে খুব বুঝালেছি তা না, আমি যতটুক বুঝছি আর কি। আর আমার এই বক্তব্য এটা কিন্তু অফিসিয়াল না, আমি যতটুক বুঝছি এটা। আমার এই তথ্যে ভুলও থাকতে পারে, আপনারা এটার অফিসিয়ালি পুরোপুরি ধরেন না, জাস্ট মনে করতে পারেন আমি যতটুক বুঝছি একজন বিনিয়োগকারী হিসেবে আপনাগুলোকে শেয়ার করতেছি। এনিওয়ে, কি সেটা, বর্তমান নতুন মার্কেটিং প্ল্যান আর পূর্বের মার্কেটিং প্ল্যানের জাস্ট সামান্য একটু পার্থক্য, বেসিক তেমন কোনো পার্থক্য নাই। পূর্বের মার্কেটিং প্ল্যানে লেফটে 10,500 পয়েন্ট, রাইটে 10,500 পয়েন্ট হলে ছিল এক সাইকেল, রাইট? আচ্ছা, বর্তমান মার্কেটিং প্ল্যানে একটু পরিবর্তন, লেফটে 10,000, রাইটে 10,000 পয়েন্ট হলে এক সাইকেল। তাহলে দেখেন খুব বেশি পার্থক্য। আগের মার্কেটিং প্ল্যানে কি ছিল, লেফটে 10,500, রাইটে 10,500 এক সাইকেল। আর এখনের মার্কেটিং প্ল্যানে হলো লেফটে 10,000, রাইটে 10,000 এক সাইকেল। হিসাব বরাবর ক্লিয়ার? এখন বুঝতে পারছেন তো? মানে লেফটে 10,000 পয়েন্ট আর রাইটে 10,000 পয়েন্ট হইলেই আপনার এক সাইকেল বর্তমান মার্কেটিং প্ল্যানে। এটা ভালো করে মাথায় ঢুকান, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, লেফটে 500 পয়েন্ট মানে ওই 10,000 পয়েন্ট 10,000 পয়েন্টের ক্ষুদ্রাংশে ভেঙে এবার একটু ছোট করে নিয়ে আসতেছি বোঝার সুবিধার্থে। লেফটে 500 পয়েন্ট, রাইটে 500 পয়েন্ট হইলে আপনার এক ম্যাচিং বর্তমান মার্কেটিং প্ল্যানে। তার মানে বর্তমান মার্কেটিং প্ল্যানের 2টা বিষয় আমরা জানলাম। 1 নাম্বার কি জানলাম, লেফটে 500 পয়েন্ট, রাইটে 500 পয়েন্ট, এটা হইলে এক ম্যাচিং। এর আগে কি জানলাম, লেফটে 10,000 পয়েন্ট, রাইটে 10,000 পয়েন্ট হইলে এক সাইকেল। নতুন মার্কেটিং প্ল্যানের কথা কিন্তু কইতেছি। আচ্ছা, এবার আরেকটু দেখেন, 20 ম্যাচিং হইলে এক সাইকেল। আপনাকে বুঝতে একটু মনে হয় কঠিন হইতেছে, যাই হোক আমি পুরো আলোচনা শুনলে বুঝতে পারবেন, একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন আসলে এটা কঠিন কিছু না। 20টা ম্যাচিং হইলে এক সাইকেল। তাহলে এখন দেখেন, একটু আগে কি কইছি, লেফটে 10,000 পয়েন্ট, রাইটে 10,000 পয়েন্ট হলে এক সাইকেল। আবার কইছি, এখন কইলাম কি 20 ম্যাচিংয়ে এক সাইকেল। তার মানে কি লেফটে 10,000 পয়েন্ট, রাইটে 10,000 পয়েন্ট যা, 20 ম্যাচিংও তা। কেমনে আসেন দেখি। যেমন দেখেন আগের মার্কেটিং প্ল্যানে কি ছিল, আগের মার্কেটিং প্ল্যানে ছিল লেফটে 10,500 পয়েন্ট, রাইটে 10,500 পয়েন্ট এক সাইকেল। আর এই এক সাইকেলরে ভাগ করা হয়েছিল 4টা ধাপে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, রাইট? আচ্ছা, এখনের মার্কেটিং প্ল্যানে
লেফটে 10,000 পয়েন্ট, রাইটে 10,000 পয়েন্টে এক সাইকেল। এই 10,000 পয়েন্ট, এই 10,000 পয়েন্ট ভাগ করছে কয় ভাগে? 20 ভাগে। মানে আগের মার্কেটিং প্ল্যানের একটা সাইকেলকে ভাগ করা হয়েছিল 4 ভাগে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। আর এখনের মার্কেটিং প্ল্যানের এক সাইকেলকে ভাগ করা হয়েছে 20 ভাগে, ম্যাচিং 1, ম্যাচিং 2, ম্যাচিং 3, ম্যাচিং 4, ম্যাচিং 5, ম্যাচিং 6, ম্যাচিং 7, এভাবে করে ম্যাচিং 20। এখন বুঝতে পারছেন, আগের মার্কেটিং প্ল্যানে লেফটে 10,500 পয়েন্ট, রাইটে 10,500 পয়েন্টকে 4 ভাগে ভাগ করা হয়েছিল সাইকেলটারে, আর এখনের সাইকেলটারে ভাগ করা হয়েছে 20 ভাগে। ভেরি সিম্পল। কিভাবে? যেমন লেফটে 500 পয়েন্ট, রাইটে 500 পয়েন্ট হলে তো লেভেল আগে ছিল লেভেল 1। তারপরে লেফটে 1,000 পয়েন্ট, রাইটে 1,000 পয়েন্ট হলে ছিল লেভেল 2। তারপরে লেফটে 3,000 পয়েন্ট, রাইটে 3,000 পয়েন্ট ছিল লেভেল 3। আর লেফটে 6,000 পয়েন্ট, রাইটে 6,000 পয়েন্ট হলে ছিল লেভেল 4। এই যে 4টা প্ল্যান, এই 4টা লেভেল মিলে ছিল একটা সাইকেল। এখন এই 4টা লেভেলকেই 20টা ম্যাচিংয়ে বড় করা হয়েছে। এটাই হলো নতুন প্ল্যান, নতুন সাইকেল। তো 20টা ম্যাচিং কি? লেফটে 500 পয়েন্ট, রাইটে 500 পয়েন্ট, এক ম্যাচিং। আবার লেফটে 500 পয়েন্ট, রাইটে 500 পয়েন্ট, দ্বিতীয় ম্যাচিং। আবার লেফটে 500 পয়েন্ট, রাইটে 500 পয়েন্ট, তৃতীয় ম্যাচিং। আবার লেফটে 500 পয়েন্ট, রাইটে 500 পয়েন্ট, চতুর্থ ম্যাচিং। এইভাবে 20টা ম্যাচিং। মানে সহজভাবে ধরে রাখেন, আগের মার্কেটিং প্ল্যানে লেফটে 10,500, রাইটে 10,500 এই পয়েন্টকে 4টা ভাগে ভাগ করা হয়েছিল, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। আর এখনের মার্কেটিং প্ল্যানে লেফটে 10,500, রাইটে 10,500কে 20 ভাগে ভাগ করা হয়েছে, লেভেল ম্যাচিং 1, ম্যাচিং 2, ম্যাচিং 3, ম্যাচিং 4, এইভাবে 20টা ম্যাচিং। তার মানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 মিলে ছিল এক সাইকেল। এখন ম্যাচিং 1 থেকে ম্যাচিং 20, এই 20টা ম্যাচিং মিলে হলো এক সাইকেল। সহজ হিসাব। তাহলে আমি আবার একটু জিনিসটা রিভিউ করি। লেফটে 10,000 পয়েন্ট, রাইটে 10,000 পয়েন্টে এক সাইকেল বর্তমান মার্কেটিং প্ল্যানে। আর এই লেফটে 10,000 পয়েন্ট, রাইটে 10,000 পয়েন্টকে 20 ভাগে ভাগ করা হয়েছে, ওই 20 ভাগেই এক সাইকেল, প্রত্যেক ভাগে একটা ম্যাচিং, লেফটে 500 পয়েন্ট, রাইটে 500 পয়েন্ট। আর লেফটে 500 পয়েন্ট, রাইটে 500 পয়েন্টের ইনকাম হলো 600 টাকা। তাহলে এক সাইকেল মানে হলো 20টা ম্যাচিং। তাহলে 20 ম্যাচিংয়ে কত টাকা ইনকাম? 20 ম্যাচিং ইন্টু 600, 12,000। তার মানে এখনকার এক সাইকেলে ইনকাম কত? 12,000। আর আগের এক সাইকেলের ইনকাম কত ছিল? 12,600। তো খুব বেশি কি পার্থক্য আছে? প্রায় সিমিলিয়ার মার্কেটিং প্ল্যান, প্রায় সিমিলিয়ার। তাহলে দেখেন, আগের মার্কেটিং প্ল্যান ছিল লেফটে 10,500 পয়েন্ট, রাইটে 10,500 পয়েন্ট। এখন হলো লেফটে 10,000, রাইটে 10,000, এক সাইকেল। আগের মার্কেটিং প্ল্যানে ছিল 4টা লেভেল, 4টা ভাগ। এখনের মার্কেটিং প্ল্যানে 20টা ভাগ। আগের মার্কেটিং প্ল্যানে ছিল 4টা ভাগ, কি কি? লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। এখন মার্কেটিং প্ল্যানে এক সাইকেলে 20টা ভাগ, ম্যাচিং 1, ম্যাচিং 2, ম্যাচিং 3, ম্যাচিং 4, এভাবে ম্যাচিং 20 পর্যন্ত। আগের মার্কেটিং প্ল্যানে টোটাল এক সাইকেলের ইনকাম ছিল 12,600। এখন এক সাইকেলের টোটাল ইনকাম কত? 12,000। খুব সোজা। আমার দৃষ্টিতে এত চমৎকার এবং এত যুগোপযোগী মার্কেটিং প্ল্যান এত দ্রুত ইমপ্লিমেন্ট করতে পারবে এই বর্তমান বোর্ড, এটা আমরা আসলে এতটা দ্রুত ওনারা এটা করে ফেলবে এটা আমরা ভাবি নাই। তো এই জন্য আমি স্পেশালি আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিনকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। এই টোটাল মুন্সিয়ানাটা উনিই দেখিয়েছেন, আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর। আপনারা জনাব আশরাফুল আমিনের যে ট্রেনিংটা ফেসবুকে বিভিন্নভাবে লাইভে আছে, বিভিন্ন জায়গায়, আপনারা এটা বেশি বেশি করে দেখবেন। মার্কেটিং প্ল্যানটা যত বেশি রিচ করতে পারবেন, তত বেশি দেখবেন ব্যবসাটা আপনাদের জন্য ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। এনিওয়ে, টাঙ্গাইল থেকে হামিদ খান লিখেছেন যুগোপযোগী মার্কেটিং প্ল্যান হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো গেল তো মার্কেটিং প্ল্যান। তো এবার আসেন পরের আলোচনায় যাই। বিনিয়োগকারী হিসেবে এই মুহূর্তে আমাদের করণীয় কি? বিনিয়োগকারী হিসেবে আমাদের করণীয় খুবই সিম্পল। আমি আগেও কইছি, এখনও কই। হ্যাঁ, সুন্দর। পরেশ বিশ্বাস আরেকটা জিনিস বলেছেন, প্রতিদিন ইনকাম, রাইট। একটা জিনিস আপনাদের সাথে আবার শেয়ার করি। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে টপ ম্যাচিং কি? টপ ম্যাচিং কি? ভাই, টপ ম্যাচিং হলো একদিনে সর্বোচ্চ যত টাকা আয় করা যায়। তো বর্তমান মার্কেটিং প্ল্যানে একদিনে সর্বোচ্চ আপনি 6,000 টাকা ইনকাম করতে পারবেন, মানে সর্বোচ্চ 10টা ম্যাচিং করতে পারবেন। যেমন একদিনে যদি আপনার লেফটে 500 পয়েন্ট, রাইটে 500 পয়েন্ট, এরকম করে করে 10টা ম্যাচিং হয়, তাহলে 10টা ম্যাচিংয়ের ইনকামে আপনি একদিনে পাবেন 6,000 টাকা। প্রতি ম্যাচিংয়ে যেহেতু 600 টাকা, তাহলে 10 ম্যাচিংয়ে কত হবে? 6,000 টাকা। সে ফর এক্সাম্পল, কোনো দিন আপনার ধরেন একদিনে 10 ম্যাচিং না, 20 ম্যাচিং হয়ে গেল, তাহলে আপনার এক সাইকেল হয়ে যাবে, কিন্তু আপনি কমিশন পাবেন 10 ম্যাচিং, এর বেশি পাবেন না। মানে একদিনে সর্বোচ্চ 10 ম্যাচিং করা যাবে, মানে 6,000 টাকা ইনকাম করা যাবে। এটা হলো বর্তমান মার্কেটিং প্ল্যান। সামনে হয়তো এটা আরও বাড়বে, এবং এটা ডেইলি ইনকাম, ডেইলি স্টেটমেন্ট ক্লোজ, ডেইলি ইনকাম। এবং আগের মার্কেটিং প্ল্যানে যেমন ধরেন আপনার লেফটে 3,000 পয়েন্ট আছে, রাইটে আছে 2,500 পয়েন্ট, আর বাকি 500 পয়েন্ট যতক্ষণ না ড্রপ না করছেন ততক্ষণ কিন্তু থার্ড লেভেলের বিল তুলতে পারেন নাই। কিন্তু এখনের মার্কেটিং প্ল্যানে তো আর এই ঝামেলা নাই।
আপনি এক একটা ম্যাচিং হবে, সাথে সাথে কমিশন পেয়ে যাবেন, এক একটা ম্যাচিং হবে, সাথে সাথে কমিশন পেয়ে যাবেন। ওই এতগুলো প্রোডাক্ট জমে আছে আর একটা প্রোডাক্টের লেগে লেভেল 3 হয় না, এই টেনশন আপনাদের এখন আর এই নতুন মার্কেটিং প্ল্যানে নাই। এটাও নতুন মার্কেটিং প্ল্যানের আরও একটা চমৎকার বৈশিষ্ট্য। তো বিনিয়োগকারী হিসেবে আমাদের করণীয় কি, যেটা বলতেছিলাম, বিনিয়োগকারী হিসেবে আমাদের করণীয় খুবই সোজা, এক এক বাক্যে কি সেটা, বর্তমান ম্যানেজমেন্ট যখন যেই কাজ আমাদেরকে দিতেছে সেটা বাস্তবায়ন করা। দেখেন বর্তমান ম্যানেজমেন্ট আমগরে প্রায় মাস তিনেক চারেক আগে আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটরের সমন্বয়ে যখন আমাদেরকে বলল যে আমরা খুব দ্রুত আমরা সার্ভার ওপেন করব, তো ভাই সার্ভার ওপেন হয়েছে না? হয়েছে। আমরা খালি কি করছি, তাদেরকে সাপোর্ট দিয়ে গেছি। আচ্ছা, এরপরে কি ওনারা বললেন যে ডিন ভেরিফিকেশনের কাজ শুরু করেন, আমরা ডিন ভেরিফিকেশন করলাম। তারপরে ডিন অ্যাক্টিভেশনের কাজের কথা ওনারা বললেন, আমরা সেটাও করলাম। এখন ওনারা আমাদেরকে পণ্য দিলেন, তাহলে এখন আমাদের কাজ কি? পণ্য ক্রয় করা এবং অন্যকে পণ্য ক্রয়ে উৎসাহিত করা এবং অন্যের কাছে পণ্য ক্রয় এবং বিক্রয় করা। অ্যাটলিস্ট 10 পয়েন্টের পণ্য আমাদের প্রত্যেক ডিস্ট্রিবিউটরের এই মুহূর্তে আমাদের ক্রয় করা উচিত। এবং আপনারা এই যে ওয়ালেটে গেলে দেখবেন 50 পয়েন্টের প্রোডাক্টও আসছে, 25 পয়েন্টের প্রোডাক্টও আসছে, 500 পয়েন্টের প্রোডাক্টও আসছে। এগুলো আমাদের এখন নিজে ক্রয় করা এবং অন্যকে বিক্রয় করা, আর এই কাজটা আমাদের এখন খুবই জরুরি। একটা জিনিস মনে রাখবেন, মোটিভেশন দিয়ে দুই একটা লেভেল বা দুই একটা সাইকেল কিন্তু হয়ে যায়, কিন্তু আপনি একটা বড় ব্যবসা করতে গেলে আপনাকে টু দ্য পয়েন্টে ফলো আপ করে কাজটা অর্জন করে নিতে হবে, এটা মোটিভেশন দিয়ে হবে না। সো আপনাকে একটা মার্কেটিং প্ল্যান ভালো করে স্টাডি করে একটা মাস্টার প্ল্যান নিয়ে আগাইতে হবে। অনেকেই আগাচ্ছেন, আমাদের সিনিয়র পিএইচডি, সিনিয়র ডায়মন্ড অনেকেই এখন সিরিয়াসলি কাজ করছেন এবং প্রতিষ্ঠানের অ্যাক্টিভিটিসও আমরা ওনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি খুব দ্রুততার সাথে এবং দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অনেকে 500 পয়েন্টে নিয়ে নতুনভাবে জয়েনও করেছেন দেখলাম, অনেকে 10 পয়েন্টের প্রোডাক্ট অর্ডার করে ফেসবুকেও দিচ্ছেন দেখলাম। দ্যাটস ভেরি গুড সাইন ফর আস। আমাদের আর কাজ কি? প্রশিক্ষণে অংশগ্রহণ করা। প্রতিষ্ঠান যখন যে প্রশিক্ষণ কল করে সেই প্রশিক্ষণে আমাদেরকে অংশগ্রহণ করা। আর এর বাইরে আমাদের আরেকটা কাজ আছে, প্রতিদিন ফেসবুকে যেরকম ঢুকেন ঢুইকা ঘুরেন, এরকম প্রতিদিন নিজের ওয়ালেটে ঢুইকা ঘুরবেন। যেমন দেখবেন আমাদের এই যে এই লগ ইন আইডিতে এখন নতুন আর একটা অপশন কিন্তু যুক্ত হয়েছে, বিন অ্যাকাউন্টস। এই বিন অ্যাকাউন্টসে গেলে কিন্তু আপনার মোট কয়টা সেন্টার এটা কিন্তু আপনি দেখতে পারতেছেন, এবং সেন্টারগুলো অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ হয়েছে না অ্যাক্টিভ হয়েছে, এগুলোও কিন্তু দেখতে পারতেছেন। তারপরে যে ওয়ালেটে নতুন নতুন অনেক কিছু যোগ হয়েছে, রিকুইজিশন যোগ হয়েছে, সেলস যোগ হয়েছে, বিভি আপলোড যোগ হয়েছে, তারপরে অনেক কিছু যোগ হয়েছে। তার মানে প্রতিদিন একবার করে আপনার ওয়ালেটটায় আপনি ঢুকবেন, ফেসবুকে যেরকম প্রতিদিন একবার করে ঢুকে আপনি সব দেখেন না, মানে আপনার ফেসবুকটা কিন্তু এমডি ইয়াসিন লিখেছেন যারা বিদেশে তারা কি করবে। আসলে আপাতত যারা বিদেশে আছেন তারা বাংলাদেশি যে কোনো একটা নাম্বার দিয়ে আপনাদের কাজটার সমন্বয় করতে পারেন। তো আমরা আমাদের মালিক পক্ষের কাছে এ ব্যাপারে বিনীতভাবে আবেদন করব যে আমাদের প্রবাসী যারা আছেন তাদের মোবাইল নাম্বারটা যদি সার্ভারের সাথে অ্যাক্সেসের একটা অপরচুনিটি থাকে, সেক্ষেত্রে তারা বারবার বাংলাদেশের নাম্বারে ওটিপি যাও, লগ ইন করে ওটিপি দাও, এই সেই বারবার ফোন করে ওটিপি নেওয়া, লগ ইন করার ঝামেলায় তাদের আর পড়া লাগবে না। সেক্ষেত্রে প্রবাসের যারা আছেন তাদের নাম্বারগুলো যদি সার্ভারের সাথে অ্যাক্সেসের একটা অপশন থাকে এবং একই সাথে ন্যাশনাল পেমেন্ট গেটওয়ে হিসেবে বিকাশ যেহেতু আসছে, পাশাপাশি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে হিসেবে যদি আরও বেশ কিছু সার্ভিস আমরা পাই, সেক্ষেত্রে আমাদের প্রবাসের ডিস্ট্রিবিউটররাও আশা করি দ্রুত বিজনেসের সাথে ইনভলভ হবেন। আশা করি হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড এবং আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর এ ব্যাপারে সদয় বিবেচনা করবেন। এনিওয়ে, তো যে জিনিসটা বলছিলাম যে আমাদের ফেসবুকে আমরা যেরকম ঢুকি, আপনার ফেসবুকটা কিন্তু একদিনেই এত সুন্দর হয় নাই। আপনি ফেসবুক অ্যাকাউন্ট করে আস্তে আস্তে প্রোফাইল দিচ্ছেন, বন্ধু সংখ্যা বাড়ছে, ধীরে ধীরে আজকে আপনার এই ফেসবুকটা এত সুন্দর ডেকোরেশন হয়েছে, রাইট? তো ঠিক একই রকম আপনার যে ওয়ালেটটা আপনি যে ডিন ভেরিফিকেশন করে লগ ইন পাসওয়ার্ডটা নিয়ে যে আপনার লগ ইন আইডিটা ওপেন করছেন, এটাও তো 1-2 দিনে ডেকোরেশন এত সুন্দর হবে না, এটা সময় লাগবে। এই জন্য প্রতিদিন ঢুকতে হবে, প্রতিদিন ঢুকে আপনাকে দেখতে হবে এটার আপডেট কী কী আছে। এইভাবে প্রতিদিন দেখবেন কোনো না কোনো আপডেট কিন্তু হইতেছে। আমাদের মানে এই ট্রাবল শুটিং যে পিরিয়ড চলছে, আমাদের সফটওয়্যার, আমাদের ওয়েবসাইট প্রতি মুহূর্তেই প্রতিনিয়তই কিন্তু নতুন অপশন আমরা দেখতেছি, নতুন আপডেট হইতেছে। আর আরেকটা বিষয়, অনেক সময় সার্ভারের আপডেট জনিত কারণে অনেক সময় সার্ভার যদি ডাউন করা থাকে, তাহলে অনেকে দেখলাম আবার চান্দি গরম হয়ে যায়। ওই যে গতকালকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মনে হয় সার্ভারের আপডেট চলছিল বিধায় সার্ভার ডাউন করা ছিল। এই কারণে অনেকে ঢুইক্কা যখন সার্ভার আর পায় না, খুঁজা স্ক্রিনশট দিয়া মানে ওই
টেসবুকে মেসেঞ্জারে দিয়া হোয়াটসঅ্যাপে দিয়া টেনশনে অস্থির বানায় লেছে যে ভাই এটা বন্ধ কেন, এটা বন্ধ কেন, অমুক কেন, এটা কি সমস্যা হইলো নাকি? ভাই এগুলো নিয়ে তো টেনশনের কিছু নাই। কারণ আমাদের ট্রাবল শুটিং পিরিয়ডে অনেক সময় আমাদের সার্ভার বন্ধ থাকতে পারে, অনেক সময় আপডেটের কাজের ক্ষেত্রে কিছু সময় সার্ভার ক্লোজ থাকতে পারে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। তো দেখেন এই ক্ষেত্রে আসলে আমাদের অফিসিয়াল একটা ফেসবুক পেজ যে আসলে কতটা জরুরি। যেমন আমাদের যখন ট্রাবল শুটিং পিরিয়ডের জন্য সার্ভার ডাউন থাকবে, কাজ আপডেটের জন্য সার্ভার ডাউন থাকবে, এরকম একটা অফিসিয়াল পেজ থাকলে ওই পেজ থেকে আগে যদি ঘোষণা দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু ডিস্ট্রিবিউটরদের ভিতরে আর এই প্যানিকটা ছড়াইতো না। যাই হোক, আশা করি আমাদের ধীরে ধীরে সবই হবে। মালিক পক্ষের কাছে আমরা তো অনেক দিন ধরেই বলে আসছি যে উই নিড অ্যান অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি মালিক পক্ষ বিষয়টি বিবেচনা করবেন। এনিওয়ে, প্রশিক্ষণে অংশগ্রহণ আমাদের আরও একটা জরুরি কাজ ডিস্ট্রিবিউটর হিসেবে। তো এখন কইতে পারেন যে প্রশিক্ষণই তো হয় না, হবে, সমস্যা কি? আমি বর্তমান ম্যানেজমেন্টের কাছে বিশেষভাবে আবেদন করব এবং আরও বিশেষভাবে আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিনের কাছে বিনয়ের সাথে আবেদন করব যে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থাটা আপনি দ্রুত করেন। আপনি ডিএসটিসির কর্ণধার হিসেবে আপনি খুব ভালো করেই জানেন যে আসলে প্রশিক্ষণের গুরুত্ব কতটুকু। আপনাকে আসলে এই ব্যাপারে বোঝানোর কিছু নাই এবং আপনাকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞানও আমাদের নাই। আপনি যথেষ্ট জ্ঞানী, দক্ষ, মেধাবী এবং বিচক্ষণ। ইউ নো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ট্রেনিং। সো আমাদের ট্রেনিংটা আসলে অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। আমাদের এই ডিস্ট্রিবিউটরদেরকে নিয়ে এই প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, যে প্রোডাক্টগুলো আমাদের আসছে এগুলোর ডেমনস্ট্রেশন, আমাদের মার্কেটিং প্ল্যানের ডেমনস্ট্রেশন, এবং আমাদের ওই যে অনেকে ওই 10 পয়েন্টের পণ্য কেনার পর এটা অ্যাডজাস্ট করতে বিভি আপলোড করতে পারতেছে না। এই যে অনেকগুলো বিষয় আছে, এগুলো নিয়ে প্রতি সপ্তাহে যদি একটা সাপ্তাহিক প্রশিক্ষণ কর্মশালা থাকে, আমার মনে হয় এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমি আগেও বলছিলাম, গত লাইভেও বলছিলাম, আজকেও বলবো, আমাদের মার্কেটিং প্ল্যান বা সামগ্রিক বিষয় নিয়ে আমাদের আর 13টা ট্রেনিং আপনি আমাদেরকে করান। আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, আপনার উদ্দেশ্যে বলছি, ওই যে আমরা ট্রেনিংয়ে একটা ট্রেনিং সবসময় করতাম যে মেক অর ব্রেক ইউর ফার্স্ট 90 ডেজ ইন নেটওয়ার্ক মার্কেটিং। তো সেমভাবে 90 দিনের আরেকটা কর্মপরিকল্পনা আপনি অলরেডি ঘোষণা দিয়েছেন, আপনার একটা ফেসবুক পোস্টে আমরা দেখেছি। তো আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে চাই এবং আমি বিশ্বাস করি আমাদের অনেক ডিস্ট্রিবিউটর দে আর রেগারলি ওয়েটিং টু জয়েন দ্য মিটিং, টু জয়েন দ্য ট্রেনিং। সেক্ষেত্রে আমাদের আলিস সেন্টারের মানে মাহতাবের ট্রেনিং সেন্টারগুলোতে পরিষ্কার করে কার্যক্রম শুরুর ক্ষেত্রে যদি আর্থিক একটা বিষয়ে থাকার কারণে যদি জিনিসটা একটু জটিলতায় থাকে, সেক্ষেত্রে আপনি দয়া করে আলিস সেন্টারে শুরু করে দেন। আলিস সেন্টারের 11 তলায় যে কনফারেন্স রুম আছে, এখানে যদি আমাদের সাপ্তাহিক একটা প্রশিক্ষণ কর্মশালা শুরু করেন, সেই প্রশিক্ষণ কর্মশালায় আইসা আমরা ডিন ভেরিফিকেশন কি, ডিন অ্যাক্টিভেশন কি, বর্তমান প্রোডাক্টগুলো কী কী, প্রোডাক্টের মার্কেটিং প্রক্রিয়া কী কী, কোন প্রোডাক্টটা কী কাজে লাগে, ডেমনস্ট্রেশন সম্পর্কে আমরা একটা ধারণা পাইলাম, মার্কেটিং প্ল্যান সম্পর্কে আমরা আরও বেশি ডুপ্লিকেট হইলাম। সেই ক্ষেত্রে এভাবে 13টা টানা মিটিং যদি বা 13টা টানা প্রশিক্ষণ কর্মসূচি যদি আপনি আমাদেরকে উপহার দেন, আমি বিশ্বাস করি আমরা আরও অনেক গতিশীলভাবে এই বর্তমান বিজনেসটা করতে পারবো ইনশাআল্লাহ। মাহসিন ভুইয়া টিপু সৌদি আরব থেকে লিখেছেন সিআইডি ভেরিফিকেশন করা যাচ্ছে না। ভাই সৌদি থাকি, সিআইডি ভেরিফিকেশন করা যাচ্ছে না। আপনি আপাতত আপনার দেশে কোনো একজন বিশ্বস্ত ব্যক্তির মোবাইল নাম্বারকে সিলেক্ট করে ওটিপি পাঠানোর মাধ্যমে আপনি ডিন ভেরিফিকেশনটা করে নেন। মোবাইল তো বন্ধ, সেক্ষেত্রে আমি লাইভ শেষে আমি আপনার ইনবক্সে একটা নাম্বার দিয়ে দিব, ওইখানে যোগাযোগ করে আপনি আপনার নতুন নাম্বারটা আপনি সেট করে নেবেন। আর আমাদের প্রবাসে যারা আছেন তাদের এই বিশেষ সুবিধাটা যদি বর্তমান ম্যানেজমেন্ট বিবেচনা করেন, আশা করি আমাদের ব্যবসার গতি আরও বাড়বে ইনশাআল্লাহ। তো আমরা বর্তমান ম্যানেজমেন্টের কাছে বিনয়ের সাথে আবারও আবেদন করতে চাই যে আমরা ক্ষুধার্ত হয়ে বসে আছি। কিসের জন্য? আমাদের এই মুহূর্তে খাওয়ার খিদা না, এই মুহূর্তে আমাদের খিদা হলো ট্রেনিংয়ের খিদা। আমাদেরকে ট্রেনিং করান, আমাদেরকে 13টা টানা ট্রেনিং করায়া প্রোডাক্ট সম্পর্কে, মার্কেটিং প্ল্যান সম্পর্কে, বিজনেস প্রসিডিউর সম্পর্কে, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন সম্পর্কে, নতুন প্রযুক্তি এবং সার্বিক বিষয় সম্পর্কে, এনএফসি কার্ড সম্পর্কে, এই প্রিভিলেজ কার্ড সম্পর্কে বিস্তারিত ট্রেনিং করায় আমাদের 13টা ট্রেনিং করায় সেরা দেন, দেখবেন ইনশাল্লাহ আমরা মাঠ গরম করে দিতে পারবো। এমনি তো আমাকে মাঠ এখন গরম, আরও গরম হয়ে যাবে ইনশাল্লাহ। এক্ষেত্রে আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন আপনার প্রতি আবারও বিনয়ের সাথে আবেদন করছি, আমাদেরকে এই 13টা সপ্তাহে 13টা ট্রেনিং আপনি দেন। আমি জানি আপনি অনেক ব্যস্ত, অনেক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন, সব কিছু আপনি দেখছেন, সিংহভাগে আপনাকে সামলাতে হচ্ছে। তো যে রাধে সে তো চুলো বাঁধে বটে। তো আপনার কাছে আমরা আরও এই অতিরিক্ত এই সার্ভিসটুকু বিনয়ের সাথে আশা করছি আপনি এই বিষয়গুলো সদয় বিবেচনা করবেন।
যাই হোক, এবার আসি সর্বশেষ দুইটা পয়েন্টের একটা পয়েন্টে। অনেকেই গত 3-4 দিন ধরে অনেকে জিগাইতেছেন, মানে আমারে জিগাইছেন যে 15 তারিখে কি হবে। ভাই 15 তারিখে কি হবে? আমি কি বিচারক নাকি যে আমি জানি 15 তারিখে কি হবে? আমি তো জানি না। তয় আমি কিছু ধারণা দিতে পারি, আমার ব্যক্তিগত ধারণা। এটারে মানে ব্যক্তিগতভাবেই নেন, এটারে সিরিয়াসভাবে নেওয়ার কোনো দরকার নাই। ব্যক্তিগত আমার অপিনিয়ন কি? আমার ব্যক্তিগত অপিনিয়ন, 15 তারিখ কালকে যে রায় নিয়ে আপনারা খুবই আশাবাদী, আমার ধারণা কালকে রায় হবে না। আমার ধারণা রায় আরও পিছাইতে পারে। আর যদি রায় হয়ও, রায়টা ইতিবাচক হওয়ার কোনো সম্ভাবনা আমার মতে নাই। মানে আমার কারোর সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, আমি আমার ব্যক্তিগত অভিমতটা তুলে ধরতেছি। কারণ যারা কারাবন্দী এদের সাথে তো আমার জমি জমা নিয়ে তো দরমাদ নাই, জমি জমা নিয়ে তো আর কোনো মানে ঝগড়া বিবাদ নাই, তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। আমার দৃষ্টিতে যেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট মনে হয় এবং আমার দৃষ্টিতে যেটা বাস্তবসম্মত মনে হয়, আমি সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। আমার কাছে যেটা মনে হয়, কালকে দুইটা ঘটনার যে কোনো একটা ঘটতে পারে। হয় কালকে রায় দিবে না, আর একটা নতুন ডেট আসবে, এটা একটা বিষয় হতে পারে। আর অথবা রায় দিতে পারে, দিলে এটা ইতিবাচক হবে বলে আমার মনে হয় না, হলে সেটা হয়তো বা নেতিবাচকই হবে, অ্যাজ মাল্টিপারপাস। যাই হোক, বাকিটা আর একটা দিনই তো আছে, কালকেই তো 15 তারিখ। বাকিটা কোনটা ঘটনা কোনটা হয় সেটা কালকেই আপনারা বুঝে নেবেন আর কি। যাই হোক, আমি আপনাদের আশাও তো করতে চাই না, আপনারা অনেকে অনেক বড় আশা নিয়ে বসে আছেন যে একটা ভালো খবরের আশায়। তো আপনাদের এই আবেগের প্রতি সম্মান রেখেই কথাগুলো বলতেছি আর কি। বাস্তবসম্মত চিন্তাভাবনা করাই মনে হয় আমাদের উচিত। যাই হোক, হইলে তো আলহামদুলিল্লাহ, আমাদের তো কোনো আপত্তি নাই। এনিওয়ে, ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। প্রত্যেক প্রোগ্রামে ধন্যবাদ দিই, আজকেও ধন্যবাদ দিব। বিশেষভাবে আমাদের অল ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি ধন্যবাদ জানাবো আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, যিনি এই মুহূর্তে প্রবাসে আছেন। ওনাকে এই জন্য ধন্যবাদ যে প্রবাসে আমাদের যে সকল শেয়ার হোল্ডার, ডিরেক্টর, ফাউন্ডার ডিরেক্টর এবং শুভাকাঙ্ক্ষীরা আছেন, তাদের সবাইকে একত্রিত করে এক ছাতার নিচে এনে একটা সুন্দর হারমোনাইজ ওয়েতে যিনি প্রতিষ্ঠানকে সহযোগিতা করে যাচ্ছেন, উনি হচ্ছেন আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক। এই জন্য ওনার প্রতি বিশেষ বিশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের অ্যানাদার টু ফাউন্ডার ডিরেক্টর জনাব মেজবাউদ্দিন স্বপন এবং জনাব সাইদুর রহমান। আপনাদের দুজনের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা, আপনারাও সহযোগিতা করে যাচ্ছেন প্রতিষ্ঠানকে ডিরেক্টলি ইনডিরেক্টলি বিভিন্ন ওয়েতে। ধন্যবাদ জানাচ্ছি প্রবাসে যে সকল ডায়মন্ড শেয়ার হোল্ডার এবং শুভাকাঙ্ক্ষীরা আছেন, যারা প্রতিষ্ঠানকে এই মুহূর্তে সহযোগিতা করে যাচ্ছেন, আপনাদের প্রতিও অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের অ্যানাদার ফাউন্ডার ডিরেক্টর জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, ওনার প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং একই সাথে আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত, ওনার প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দুইজন ব্যক্তির প্রতি বিশেষ কৃতজ্ঞতা এই জন্য যে জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত, এই দুইজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব 2020 সালে সাহস করে সিদ্ধান্ত নিয়েছিলেন বিধায় তলবি সভা হয়েছিল, আর তলবি সভা হয়েছিল বিধায় আজকের এই ডেস্টিনি, আজকের এই ইতিবাচক অবস্থান। সো তলবি সভার এই দুই কারিগর জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত, আপনাদের দুজনের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। একই সাথে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যারা আছেন জনাব ইকবাল জামান, জনাব আহমেদ মুশফেক আনাম, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনারা অলরেডি ডেস্টিনিকে নিয়ে স্বপ্ন দেখছেন এবং আমাদের 45 লক্ষ মানুষের স্বার্থ সংরক্ষণের জন্য সিরিয়াসলি কাজ করে যাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ। এর বাইরে আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যারা আমাদের শেয়ার হোল্ডার ডিরেক্টর আছেন, আপনাদের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। ডেস্টিনি পিএইচডি ফোরামের দায়িত্বশীলরা পরিশ্রম করছেন দিনরাত, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীলরাও পরিশ্রম করছেন দিনরাত, আপনাদের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সিনিয়র ডায়মন্ড, সিনিয়র পিএইচডি সহ যারা এই মুহূর্তে অ্যাক্টিভভাবে কাজ করছেন, আপনাদের সকলের প্রতি। তো বিনিয়োগকারী হিসেবে আমাদের এই মুহূর্তে করণীয় দুইটা কাজ। একটা হলো ব্যবসা যেহেতু শুরু হয়ে গেছে, ব্যবসা করেন, আর আইনের প্রক্রিয়া কি যায় সেদিকে খবর রাখেন।
আর একটা পক্ষ আছে হেরা ব্যবসাপাতি বাদ দিয়া খালি আইনি প্রক্রিয়ার দিকে নজর নিয়ে বসে আছে। তো হেরা হালকা মইতা শুয়া পড়ুক। হেরা যেহেতু জামিনের আগে ডিন ভেরিফিকেশন করবো না, জামিনের আগে যেহেতু ডিন অ্যাক্টিভেশন করবো না, হেরা বইয়া থাকুক। এক মানে বেকুব গতকালকে আমার এই জিগাইতেছে যে এই যে নতুন ব্যবসা যে শুরু হয়েছে এটাতে রফিকুল আমিনের অনুমোদন আছে কিনা। দেখেন, যৌথ মূলধনী ফার্ম কেমনে চলে এই সম্পর্কে এই বেকুবগুলার কোনো ধারণাই নেই। মানে এটা কি ইসলামী খেলাফত, বা এটা কি সেই রাজ্য, এটা কি সাম্রাজ্য নাকি যে রাজার কথায় সব চলবো? রাজ্য আর রাষ্ট্রের পার্থক্য কি? রাজ্য চলে একজনের কথায়, আর রাষ্ট্রের পার্থক্য কি? রাষ্ট্র চলে সংসদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে। তো একটা যৌথ মূলধনী ফার্ম একটা রাষ্ট্রের মতো, এখানে এককভাবে সংখ্যাগরিষ্ঠ মতামত না থাকলে এককভাবে কারো কথায় তো একটা মূলধনী ফার্ম চলে না। এই বেসিক জিনিসগুলো এই বেকুবগুলো বুঝে না। এই বেকুব প্রশ্ন করছে কি যে রফিকুল আমিনের অনুমতি আছে তো এই নতুন ব্যবসায়, অথচ তার প্রশ্ন করা উচিত ছিল যে মালিক পক্ষের সংখ্যাগরিষ্ঠের অনুমোদন আছে তো। এই কথা বললে জিনিসটা সঠিক ছিল। দেখেন, হ্যাঁ জিজ্ঞাসা করে একজন ব্যক্তির অনুমোদন আছে কিনা। যৌথ মূলধনী ফার্ম কি একজন ব্যক্তির অনুমোদনে চলে নাকি? এটা চলে সংখ্যাগরিষ্ঠ মালিক পক্ষের মতামতের ভিত্তিতে। কি কমু ভাই, হ্যাগো কথা আর কইয়া লাভ নাই। যাই হোক, কইলে আবার মুরব্বীরা অনেক সময় মাইন্ড করে, উল্টাপাল্টা কিছু কইলে এর লেগা উল্টাপাল্টা কিছু তো কইও না। আর যেহেতু আমাকে ব্যবসা বাণিজ্য চালু হয়ে গেছে, আমরা প্রোডাক্ট টোডাক্ট করে দেখতেছি, কিনতেছি, ডিস্ট্রিবিউটর করে ডিন ভেরিফিকেশন করতেছি, লেফট রাইট দেখতেছি, তো আমাকে কাম তো হয়ে গেছে। এর লেগা আর উল্টাপাল্টা কিছু আর কইলাম না আর কি। যদিও মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা কিছু কইলে হালকা পাতলা, উল্টাপাল্টা হলে যে ডলার চলবে না তা না, উল্টাপাল্টা কিছু করলে ছাড় দেবো না আমরা, কিন্তু আমাদের ব্যবসা আমরা যেহেতু করার সুযোগ পাইছি আমরা আসেন এটা চালাই যাই। তো আপাতত আজকে এই পর্যন্তই। আর কালকের বিশাল আশা নিয়ে যারা বসে আছেন আপনারা দেখেন, আপনারা যা ভালো মনে করেন এই আর কি। তো বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো, যারা বেকুব না আপনাদের উদ্দেশ্যে বলবো যে ডেসপারেট ওয়েতে ব্যবসা করেন। কেন? ধরেন ওই যে মজার ব্যাপার, গত 2 দিন আগে 3 দিন আগে আরেকজন আমার ফোন দিছে যে আচ্ছা এই যে কাজ যে আমরা শুরু করতেছি বা কাজ যে শুরু করবো, ধরেন রফিকুল আমিনের জামিন হইলো, তো রফিকুল আমিনের জামিন হইলে বের হইয়া এলে সব যে আবার বাতিল টাতিল হইয়া যদি আবার যায় আচ্ছা বললেন তো, এই হাইকোর্ট অ্যাপয়েন্টেড যে বোর্ড, ধরেন রফিকুল আমিনের জামিন হইলো, তো এই হাইকোর্ট অ্যাপয়েন্টেড যে বোর্ড এটাকে ডিজলভ হয়ে যাবে? হাইকোর্ট এই বোর্ড নির্দেশনা দিয়া গঠন করে দিছে, এই বোর্ড বাতিল করতে হলেও কার নির্দেশনা লাগবে? হাইকোর্টের নির্দেশনা লাগবে। আজব ভাই, আপনারা এই চিকেন হার্ট লইয়া আপনারা এখানে আইছেন এই 25 সালে এসে ডেস্টিনির ব্যবসা করতে, এই বালের সাহস নিয়ে এখানে ব্যবসা করতে আইছেন ভাই। জিগায় যে এই সব তো বাতিল হয়ে যাইব কিনা। হাইকোর্টের রায়ে যে বোর্ড হইছে সেই বোর্ড হাইকোর্টের রায়ের বাইরে তো কিছু হবে না। এই সামান্য কমন সেন্সটা আপনাকে নাই, আপনারা এখনো ভয়ে বয়ে রয়েছেন। ধর মিয়া, এইসব এই চিকেন হার্ট লয়ে আপনারা আগামী দিনে ব্যবসাই করতে পারবেন না মিয়া। বাস্তবতায় আসেন, বাস্তবতা বুঝেন। যাই হোক, আর বেশি কিছু কইলাম না, বেশি কিছু কইলে এমনি তো আমরা ব্যবসাপাতি করতেছি, খুশিতে আছি, আনন্দে আছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, এটা দেখে অনেকের গা জ্বলতাছে। হেরা তো না পারে ডিন ভেরিফিকেশন করতে, না পারে ডিন অ্যাক্টিভেশন করতে, না পারে ব্যবসা শুরু করতে, আবার এদিক দিয়ে হ্যাগো জামিন টামিনও হেরা পায় না। সব কিছু মিলে হেরা কষ্টে আছে, এর লিগে আর বেশি কিছু কইলাম না। মূল কথা হলো এটা, প্র্যাকটিক্যাল হন, বি প্র্যাকটিক্যাল। 2025 সালে এসে 2012 সাল 11 সালের মতো হুজুগের লঙ্গি খোলা নাইছেন না। প্র্যাকটিক্যাল হইয়া চিন্তাভাবনা কইরা কাজগুলা করেন। জনাব আল মাসুদ্দিন লিখেছেন বেকুবগুলা গুরু ভক্ত। হ হ হ, মানে ওই যে গুরু যেটা কয় সেটাই লুঙ্গি খুলে নাচে আর কি। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এবং মানে পারফেক্ট ওয়েতে এই মুহূর্তে আসলে কিভাবে কাজ করা উচিত সেটা ভালো করে বুঝা চিন্তাভাবনা করে তারপরে কাজ করেন। হাইকোর্ট আপনারে নির্দেশনা দিয়ে ব্যবসা করতে কইছে, আপনি এখনও ভয়ে আছেন, আপনারা চিন্তা করেন যে অমুক এলে কী হবো, তোমাকে এলে কী হবো। তো আপনি এরকম চিন্তা করলে আপনারে আমি বলবো যে আপনার কাজ করার দরকার নাই, আপনি হালকা মুইতা শুয়ে পড়েন। আর চিকেন হার্ট হইয়া এখানে ব্যবসা করার দরকার নাই। এখানে ব্যবসা করতে চাইলে, বর্তমানে কার্যক্রম চালাইতে চাইলে আপনার লায়ন হার্টেড হইতে হবে। যাই হোক, আজকে আর খুব বেশি কিছু কইলাম না। সবাই ভালো থাকেন, আর দেখেন কালকে কি হয়। আসসালামু আলাইকুম।